চলেন শুরু করি আমরা। আমরা হচ্ছে গতদিন কোনটা দেখছিলাম মনে আছে আপনাদের? মানে কিছু অপশন বাকি ছিল এগুলো দেখছিলাম। তার আগের দিন দেখছিলাম আমরা কিভাবে ফেসবুক পিক্সেল সেটআপ করা যায়। ওইখানে আমাদের আরেকটা জিনিস বাকি ছিল যেটাকে বলে সার্ভার সাইড সেটআপ। আচ্ছা এইটা এই সার্ভার সাইড সেটআপ কেন লাগে আমরা এটা তো এর আগে বলছিলাম আজকে আরেকবার একটু বলি। সার্ভার সাইড সেটআপের জন্য আমাদের লাগে কি ট্রাফিক, ফেসবুক বা আপনি এখানে যদি আমরা সার্চ করি কনভার্সন এপিআই, এখান থেকে আমি ইমেজে যাই একটা চিত্র দেখেন তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে আর কি, যে কেন আসলে এই আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা লাগে। আচ্ছা এটা হচ্ছে ফেসবুকের টোটাল একটা ট্র্যাকিং সিস্টেম, যে একজন কাস্টমার যখন কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করতে চায় কোথা থেকে, ওয়েবসাইট ব্রাউজার থেকে, তাইলে এই ব্রাউজার থেকে ফেসবুকের যে পিক্সেল কোড থাকে সেই ডাটাটা সে ট্রান্সফার করে দেয় কার কাছে, ফেসবুকের কাছে ট্রান্সফার করে দেয়। কিন্তু আহ, এই যে কিছু প্রোটোকল আছে, প্রোটোকল মানে বুঝেন এই যে দেখেন আমাদের এই যে ওয়েবসাইটের শুরুতে লেখা থাকে না এইচটিটিপিএস, এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল কি, যেমন দেখবেন যে যখন কোনো ভিআইপি ব্যক্তি যায় তখন কি রাস্তায় সামনে পিছনে প্রোটোকল দিয়ে নিয়ে যায় না, যাতে কেউ কাউকে অ্যাটাক না করতে পারে। এখন ধরেন আপনি যখন ধরেন ফেসবুকে যাবেন, তাহলে ফেসবুক লেখা যখন এন্টার দেয়, তাহলে এই আপনার যে রিকোয়েস্ট এটা ইন্টারনেটে লাইন ধরে কোথায় যায়, সার্ভারে যায়। আবার আপনি যখন ফেসবুকে ধরেন এমনি ফেসবুকে গেলে আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এন্টার দেন তখনও তো আপনার ইউজার নেম পাসওয়ার্ডটাও তো ইন্টারনেটে লাইন ধরে যায়, মাঝপথে একটু হ্যাক করতে পারে, কিন্তু এই হ্যাকিংটা যেন না করতে পারে এই জন্যই আমরা ইউজ করি এইচটিটিপি, মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে আপনার ডাটাটাকে প্রোটোকল দিয়ে নিয়ে যায়। এখন নতুন আরেকটা প্রোটোকল আসছে, মানে আসছে বলতে অনেকদিন হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে আইটিপি 2.0, আইটিপি 2.0, যেটাকে বলে ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন। অর্থাৎ এই যে দেখেন আপনি হলো যখন কোন একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছেন, ব্রাউজ করলে কি ওয়েবসাইটে পিক্সেল আছে, পিক্সেল আপনাকে ট্যাগ করে ফেলে, ট্যাগ করে সেই ডাটাটা কার কাছে পাঠিয়ে দেয়, ফেসবুকের কাছে পাঠিয়ে দেয়। এখন এই যে আপনার ডাটাটা ফেসবুকের কাছে পাঠিয়ে দিল, তাহলে আইটিপি যে 2.0 প্রোটোকল আছে এটা হলো আপনার এইটাকে বাধাগ্রস্ত করে, যাতে দেয় না। কেন যাতে দেয় না, এর কারণ হচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টি জিনিসটা কি গতদিন একটু বলছিলাম। ধরেন এটা হলো আপনার ওয়েবসাইট, কারণ আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, যখন কাস্টমাররা আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আসলো, তাইলে সেক্ষেত্রে আপনার সাথে এই কাস্টমারের সম্পর্ক হলো ফার্স্ট পার্টি সম্পর্ক। কিন্তু এই কাস্টমারটা যখন আপনার ওয়েবসাইটে আসলো আপনি কি করলেন, এই ডাটাটা পিক্সেলের মাধ্যমে থার্ড পার্টি ফেসবুকের কাছে পাঠিয়ে দিলেন। ফেসবুক তৃতীয় পক্ষ, কিন্তু আপনার ওয়েবসাইট আর কাস্টমার একজন আরেকজনের ধরেন যে ইন্টারঅ্যাকশন হচ্ছে, এটাকে বলে ফার্স্ট পার্টি, প্রথম পক্ষ। কিন্তু আমরা কি করতেছি, পিক্সেলের মাধ্যমে ডেটাটা থার্ড পার্টির কাছে পাঠিয়ে দিচ্ছি। এই যে আইটিপি যে প্রোটোকল সিস্টেমটা আসছে এটাকে বলে ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন। এখানে দেখেন আইটিপি 2.0 আছে সাফিসিয়েন্ট আপডেট টু অ্যাপল ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন ফিচার্স ইন সাফারি। মানে অ্যাপল ব্রাউজারের যে সাফারি এটাতে প্রিভেনশন দেয়, যদি ওই অ্যাপলের পরে মোটামুটি সব ব্রাউজারে এই প্রিভেনশনটা এখন নিয়ে আসছে। এটা রিলিজ হয়েছে কত, 2018 সালে। উইথ এম টু এনহ্যান্স ইওর প্রাইভেসি, ইউজারদের প্রাইভেসি যেটা মেইনটেইন করবে বাই ইমপ্লিমেন্টিং স্ট্রিক্টার রুলস ফর থার্ড পার্টি কুকিজ। কুকিজ বোঝার কি জিনিস, বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন একটা নোটিফিকেশন দেয় যে অ্যাকসেপ্ট কুকি, দেখেন না আপনারা? কারণ আমি যদি দেখাই আপনাকে যে কোনো একটা ওয়েবসাইট দেখাই আমি আপনাকে, এখানে গিয়ে আমি ধরেন যদি যাই হচ্ছে আপওয়ার্কে যাই, আপওয়ার্কে গেলে ধরেন আপনি এই কথার কথা এখানে একটা অ্যাকাউন্ট খুলতে দেন, ভাই একটু ওয়েট করেন, আমি এটাতে অ্যাকসেপ্ট করছিলাম কিনা জানি না, বা অন্য কোনো ব্রাউজারে ধরেন আমি যদি যাই, আপনি এখানে একটা নতুন ব্রাউজার
এই যে দেখেন এখানে বলছে যে এদের হলো আমাদের এই যে cookies and pixels। দেখেন এখানে বলছে this site employs data tracking technologies uses cookies and pixels। অর্থাৎ আমরা যদি এখন এখান থেকে অ্যাকাউন্ট খুলি বা এই ওয়েবসাইটে যা কিছু করব সেগুলো আসলে কি পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করবে। আর কুকি জিনিসটা কি? কুকি হলো একটা টেক্সট ফাইল যেটা আমাদের কম্পিউটারে জমা থাকে। এখন ধরেন আমি যদি এটা ম্যানেজে যাই, ম্যানেজে গিয়ে এখান থেকে দেখেন কি কি ডেটা আমাদের সংগ্রহ করবে, পারফরম্যান্স কুকি, ফাংশনাল কুকি, টার্গেটেড কুকি, এগুলোর ভিতরে আবার অনেক বিষয়পত্র আছে। অর্থাৎ এই ডেটাগুলো কি করবে আমাদের ওয়েবসাইটে জমা, ব্রাউজারে জমা থাকবে। ব্রাউজারে জমা থাকলে কি সুবিধা হবে, ব্রাউজারে যখন ডেটাগুলো জমা থাকবে তখন যে কোনো ইউজার যে ওয়েবসাইটে যে ওই কুকিগুলো এই তথ্যগুলো পাস করে দেবে কার কাছে, থার্ড পার্টির কাছে। যেমন ধরেন আমি যদি আপওয়ার্কের এখন কনফার্ম মাই চয়েস দিয়ে দিই, তাহলে আপওয়ার্কের পিক্সেল এবং কুকি সবগুলোকে আমার অ্যাক্সেস দিয়ে দিলাম, কারণ আমি যা কিছু করব এই কুকি আর পিক্সেল কি করবে, এই তথ্যটা আপওয়ার্কের কাছে পাঠাবে। এই জন্য আমরা এখান থেকে যদি আমরা থার্ড পার্টি কুকিজ আসলে মানে পাঠিয়ে দিবে। এই কুকিটা কিভাবে কাজ করে, যখন আপনি একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছেন তখন আপনার ব্রাউজারে কিছু কুকি ইনফরমেশন জমা হচ্ছে, সেই ইনফরমেশন গুলো পাস হচ্ছে আইপিভি প্রোটোকল, এটা আপনাকে প্রোটেকশন করবে। তার মানে কি, এই যে ধরেন অনেক এখন যে ব্রাউজার আছে, নট অনলি অ্যাপল, অন্যান্য যে ব্রাউজার আছে যেমন ফায়ারফক্স, তারপরে আরো ওই যে আপনারা দেখছেন অনেকে ইউজ করছেন কিনা, যে হচ্ছে ওই যে tor ব্রাউজার আছে, তারপরে হচ্ছে আপনার আরেকটা আছে যেটার নাম ভুলে গেলাম, ব্রেভ ব্রেভ ব্রাউজার আছে। এগুলো আসলে ট্র্যাকিং টোটালি প্রোটেকশন করে দেয়। হ্যাঁ, ট্র্যাকিং প্রোটেকশন করে। দেখুন ট্র্যাকিং যদি প্রোটেকশন করে তাহলে দেখেন কি ঘটনা ঘটবে, যে আপনার ওয়েবসাইট থেকে 100 জন পারচেজ করছে কিন্তু আপনি ডাটা পাচ্ছেন মাত্র 70 জন, আর বাকিগুলো ডাটা আপনি পাবেন না, কারণ ওই যে মাঝখানে তো বাধাগ্রস্ত হয়েছে। এই জন্য ফেসবুক একটা সিস্টেম নিয়েছে, আমরা যেটা করব যে কোনো একজন ইউজার যখন আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করবে এই ইউজারের তথ্যটা আমাদের একটা আরেকটা সার্ভারের কাছে পাঠাবে, নট ব্রাউজারের মাধ্যমে। অর্থাৎ এই সার্ভারের কাছে যাবে। এখন এখানে দেখেন আপনার একটা নিজস্ব সার্ভার, আর এখানে আছে হচ্ছে ফেসবুকের সার্ভার। দুইটা সার্ভারের মধ্যে আবার কি করতে হবে, কানেকশন দিতে হবে। হ্যাঁ, দুইটা সার্ভারের মাঝখানে কানেকশন দেওয়ার জন্য যে সিস্টেমটা তাকে বলা হচ্ছে কনভার্সন এপিআই। জিনিসটা এপিআই হচ্ছে যারা প্রোগ্রামিং বা ডেভেলপার আছে তারা জানে যে দুইটা ভিন্ন জিনিসের মাঝখানে কানেকশন করার যে প্রসেস সেটাকে বলা হচ্ছে আপনার API। এখন প্রশ্ন হচ্ছে যে তাইলে আমরা যদি এই আমাদের ওয়েবসাইটের তথ্যটা আরেকটা সার্ভারের কাছে পাঠাই, তাহলে হিসাব অনুযায়ী এটাও তো থার্ড পার্টি, এটাও থার্ড পার্টি না, এটা তো আপনার ওয়েবসাইট একটা ডিফারেন্ট সার্ভারে আছে আর আপনি সেই সার্ভার থেকে আরেকটা সার্ভারের কাছে ডাটা পাঠাচ্ছেন, তাহলে এটা তৃতীয় পক্ষ না? এটা তৃতীয় পক্ষ। কিন্তু তৃতীয় পক্ষ এটা আমরা দেখাবো না, এটা মানে ওই যাদের আইটিপি প্রোটোকল আছে বা অন্যান্য কিছু আছে ওদের কাছে আমরা এটা ফার্স্ট পার্টি হিসেবে দেখাবো। তারপর তো চারে এটা তো থার্ড পার্টি, আরে আমরা কেমনে ফার্স্ট পার্টি বানাবো? এটা ফার্স্ট পার্টি বানানোর একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হলো আমি আপনাকে চিত্র আকারে বোঝাই তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে এত কিছু না বুঝলেও হবে, মানে আপনি করতে পারেন বাট ইন্টারনালি বুঝে কাজ করলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে তার নাম হচ্ছে abc.com, abc.com, আর abc.com এর ইউজারদের তথ্যগুলো আমরা কি আরেকটা সার্ভারের কাছে পাঠিয়ে দেব। আমরা যেটা করব যে প্রত্যেকটা সার্ভারে যদি কোনো কিছু অ্যাক্সেস করতে হয় বা পাঠাইতে হয় ওটার একটা কি লাগে বলে আইপি অ্যাড্রেস লাগে। আইপি অ্যাড্রেস বুঝেন? এই যে দেখেন আমরা তো হচ্ছে যে যখন রাউটারে লগইন করি আমরা দেখি 198.168.1
প্রত্যেকটা ওয়েবসাইটেরই কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে। এটাকে আপনি যদি সার্চ করেন যে হচ্ছে ওয়েবসাইট টু আইপি, এটা হয় ওয়েবসাইট টু আইপি অনেক ওয়েবসাইট। ধরুন আপনি যদি ফেসবুকের ওয়েবসাইটে এখানে দেন, এটা হলো ফেসবুকের কি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। এখন আমরা কি এটা মনে রাখতে পারতাম? কেউ যদি বলতো যে আমার ওয়েবসাইটের ঠিকানা হলো এত ডট এত ডট এত ডট, আমরা যখন কোনো একটা ওয়েবসাইট নাম লিখে এন্টার করি তখন কিন্তু কানেকশন বের হয় এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে। এখন আমাদের ধরেন যে ওয়েবসাইট আছে abc.com, আমরা জানি কি এই এবিসি কোনো কিছু ওয়েবসাইটের নামটাকে কি বলি আমরা, ডোমেইন। আর ডোমেইনের সামনে যদি কিছু বসে তাহলে এটাকে বলে সাবডোমেইন। আমরা এই যে থার্ড পার্টি যে সার্ভারের কাছে ট্রান্সফার করব, এখানেও আমরা একটা ডোমেইন কানেকশন করে দেব। ধরেন আপনার যদি ওয়েবসাইট হয় হলো এবিসি, এটার একটা আপনি সাবডোমেইন বানিয়ে নিতে পারেন, নাম হচ্ছে server.abc.com। এখন দেখেন, যখন আপনি আপনার এবিসি ডোমেইন থেকে ডাটা পাঠাচ্ছেন server.abc.com এ, তখন ওই যে যারা ডাটা প্রোটেকশন দেয় তারা দেখলো আরে এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটে যদি একই জিনিস, একই মালিক, মানে মূলত একই মালিক, এটা হলো ঘটনা। হ্যাঁ, এটাও abc.com, এটা abc.com, তাহলে আর তখন আর ডাটা পাঠাইতে গেলে সে আর আটকাবে না। ঠিক আছে, এমনি একবার স্মুথ হবে, আপনার কোনো ডাটা আটকাবে না। এখন দেখেন, যখন আপনি ইউজারের ডাটাটা এই থার্ড পার্টি সার্ভারে এসে রিসিভ হলো, তাহলে এখান থেকে আরামসে এই ডাটাটা আপনি ফেসবুকের কাছে পাঠিয়ে দিতে পারবেন। এইখানে আর কেউ আপনাকে বাধা দিবে না, কারণ বাধা তো মূলত ওয়েবসাইট থেকে কোথায় পাঠাচ্ছেন, এটাই হলো ঝামেলা। ওকে, তাইলে মূলত এভাবে এই আমাদের কনভার্সন এপিআই কাজ করে। কনভার্সন এপিআই মানে সার্ভার সাইড ট্র্যাকিং না, কনভার্সন এপিআই হলো সার্ভার সাইড ট্র্যাকিং এর একটা ফর্মুলা। অর্থাৎ আপনার যদি থার্ড পার্টি যে সার্ভার থাকবে, এই থার্ড পার্টি সার্ভারের সাথে আপনার সার্ভারের একটা কানেকশন করার একটা পদ্ধতি। ঠিক আছে, ওকে, তাহলে এইটাই আমরা আজকে করব। আমরা শুরুতেই চলে যাব হচ্ছে কোথায়, যে আমাদের যেখানে business.facebook.com, এখানে এর আগে আমরা একটা পিক্সেল ক্রিয়েট করছিলাম। পিক্সেল কোথায় থাকে মনে আছে আপনাদের? অল টুলস, অল টুলস থেকে আমরা কোথায় যদি যাই, বিজনেস সেটিংস, অথবা এখান থেকে যে সেটিংস আছে এখানে ক্লিক করলে আপনি যেতে পারবেন। এখান থেকে আমরা কোথায় পাই এটা, এটা থাকে হচ্ছে আমাদের ডেটা সোর্সের মধ্যে। আচ্ছা, এখান থেকে আমাদের কি সিলেক্ট করতে বলছে, সেটিংস এর মধ্যে একটা ফেসবুক প্রোফাইল আছে, সিলেক্ট করলাম, কিন্তু ঘটনা তো তা না, ঘটনা হচ্ছে নাই দেখা যাচ্ছে। এখান থেকে সেটিং করে নিতে পারবেন। আচ্ছা, যদি সেটিং না থাকে তাহলে অ্যাডস ম্যানেজারে গেলে পাবো। এখান থেকে আমরা অল টুলসে যদি যাই, এবার আছে বিজনেস সেটিংস। বিজনেস সেটিং যদি কখনো খুঁজে না পান তাহলে ওয়েট প্যাটার্ন যেতে পারেন। প্রথমে অ্যাডস ম্যানেজারে যাবেন, তারপরে দেখবেন এখানে এখান থেকে আমাদের পিক্সেল ছিল কোথায়, ডাটা সোর্সের মধ্যে। ডাটা সোর্সের মধ্যে ডেটা সেলে পিক্সেল, এখানে আমরা বানাইছিলাম এই পিক্সেলটা বানাইছিলাম, তাই না? এখন এখান থেকে আমরা কতজন শুধুমাত্র কি সেটআপ করছিলাম, পিক্সেলটা সেটআপ করছিলাম। আমরা একটু আবার ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমরা দেখি এটার মধ্যে আমরা সার্ভার সাইডটা সেটআপ করে দিতে পারি। এটা পিক্সেল তো হয়েছে আমাদের এখান থেকে। ম্যানেজ ইন্টিগ্রেশন, ম্যানেজ ইন্টিগ্রেশনে যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার এই ডাটা সেটের মধ্যে কি কি ইনস্টলেশন করা আছে। তো দেখেন এখন কি করা আছে, অনলি সার্ভার সাইডে করা আছে। তাহলে অ্যাড নিউ ইন্টিগ্রেশনে ক্লিক করবেন। ইন্টিগ্রেশনে ক্লিক করার পর আপনি কি ইন্টিগ্রেশন করবেন, আমরা কি করব এখন, কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই করে আপনি সেটাতে ক্লিক করবেন। তাহলে এখানে বলছে সেটআপ কনভার্সন গেট। এখানে একটা অপশন আছে যে সেটআপ কনভার্সন এপিআই গেটওয়ে উইথ স্টেপ। স্টেপ হলো ওই যে আমরা যে মাঝখানে যে সার্ভারটা বসাবো, যেটাকে বলা হচ্ছে ক্লাউড সার্ভার। এই step.io এই ওয়েবসাইটটা আমাদের ক্লাউড সার্ভার দেয়।
ফ্রিতে। ফ্রিতে বলতে ফ্রিতে না, ডিটেইলস আমি আপনাকে দেখাচ্ছি। ডট আই, এটা হলো আমাদের, এটা হচ্ছে আমাদের এই যে এখানেও দেখেন কুকিজ আছে, এই যে এখন আমি যা কিছু করবো সব ডেটা আমাদের ব্রাউজারে জমা থাকবে। পরে এই ব্রাউজারে ওই কুকি কি করবো, ওই ডাটাটা স্ট্যাকের কাছে পাঠিয়ে দিবে বা যেখানে যেখানে ট্র্যাকিং আছে। এখান থেকে যদি আমরা দেখি আর কি প্রাইসিং বা প্রাইসিং আছে, এখানে প্রাইসিং প্রাইসিং হচ্ছে মানে আপনি ফ্রিতে আপনাকে কি করবেন, এখানে আপনি 10,000 রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবেন। রিকোয়েস্ট বলতে কি, ধরেন কেউ আপনার ওয়েবসাইটে আসলো, আসার পরে যখন একটা ওয়েবসাইটে একবার ঢুকলো তাহলে একটা রিকোয়েস্ট শেষ। আপনি যদি আরেকটা ক্লিক করেন বা এখানে যদি ক্লিক করেন তাহলে কি আরেকটা রিকোয়েস্ট। কারণ কি প্রত্যেকবার যখন ক্লিক করেন ইন্টারনেটের লাইন ধরে রিকোয়েস্টটা তো সার্ভারেই যাচ্ছে। আপনার স্টেপ আমাদের যে ভার্চুয়াল সার্ভারটা দিবে, এরা আমাদেরকে 10,000 পর্যন্ত রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য ফি দিবে। এরপরে আপনাকে অবশ্যই কিনে নিতে হবে। তো আমরা আপাতত একটা কাজ করতেছি, দেখি স্টেপের মাধ্যমে আপাতত না যায়, এটা আমার কিন্তু বলছে রিকমেন্ডেড। হয়তো ফেসবুকের সাথে ওদের একটা চুক্তি আছে আর কি। আরো কিছু পদ্ধতি আছে, সেটআপ উইথ কনভার্সন এপিআই, গেটওয়ে, গেটওয়ের মাধ্যমে করা যায়। এটা আমরা আরেকটা আছে সেটআপ উইথ পার্টনার ইন্টিগ্রেশন, আর সেটা ম্যানুয়ালি। আজকে আমরা এটা দেখব, পরে হচ্ছে এটা দেখব, যেটা রিকমেন্ডেড ডেটা আর ম্যানুয়ালি আমরা এটা দেখব। ম্যানুয়ালি ম্যানুয়ালি শিখবেন আপনি। এখানে নেক্সট যান, এখানে আমরা কি করব, কনভার্সন এপিআই এন্ড মেটা পিক্সেল। আমরা তো অনলি করব না, এখন তো দুইটাই করব। হ্যাঁ, তো এখানে যান, এখানে এই যে আমাদের মেটা পিক্সেল অলরেডি দেওয়া আছে, স্টার্ট কাপি সেটআপ, এখানে যাব আমরা। এখানে আমরা এটা ফিনিশ করে দিই, এখানে কন্টিনিউ যাই আমরা, যা কিছু আছে সব কন্টিনিউ করি আমরা। হ্যাঁ, এখানে কিছুই করতে হবে না। এখানে ইভেন্ট ডিটেইল প্যারামিটার যা কিছু আছে এগুলো তালিকা করে সিপি স্ট্যান্ডার্ড ফোন নাম্বার যেগুলো কালেকশন করতে চান কাস্টমারের দিতে পারেন। তারপরে ফার্স্ট নেম ফোন নাম্বার দিয়ে দাও, ভিডিও সেটআপ ওকে। এরপরে আমরা কন্টিনিউ যাই। ইউজিং দ্য এবার গেট স্টার্ট, ইউজিং দ্য এআই, এটার মাধ্যমে আমরা করব। ওকে, এই পর্যন্ত আসলেই হবে। এখন আমি আজকে দুইটা পদ্ধতি দেখাবো, একটা হচ্ছে সহজ পদ্ধতি আর একটা হচ্ছে জটিল পদ্ধতি। তো সহজ পদ্ধতিটা হচ্ছে যে আমাদের এখানে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইছিলাম না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এখানে তো মনে হয়েছিল সম্ভবত প্যান্টিয়াম সাইট না, এই যে আমাদের এইটা। এখানে সহজ পদ্ধতিটা হচ্ছে যে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। গতবার একটা প্লাগইন আমরা ইনস্টল করছিলাম, এইচএসসিএম ওর মধ্যে হেডার ফুটার কোড ম্যানেজমেন্ট। আমরা আরেকটা প্লাগইন এখানে ইউজ করব, এটাকে বলে পিক্সেল ইওর সাইট। আপনি হলো এখানে সার্চ দিলেই হবে পিক্সেল ইওর সাইট। এটার মাধ্যমে আপনি পিক্সেল প্লাস কনভার্সন এপিআই দুইটাই সেটআপ করতে পারবেন। হ্যাঁ, ওকে, তাহলে এখানে পিক্সেল ইওর সাইট দিলে এই যে পিক্সেল ইওর সাইট, এটা আপনি ইনস্টল করবেন। এটাকে অ্যাক্টিভ করেন। কিন্তু এখান থেকে এবার আমাদের সেটআপটা করতে হবে পিক্সেল ইওর সাইট। আমরা এই ড্যাশবোর্ডে যাই, আমরা সেটআপ করব হচ্ছে এটা
ওকে তুমি কি আসে পিক্সেল তোর মেটা পিক্সেল আর একটা তো হচ্ছে কনভার্সন দুইটা আছে কিন্তু পিক্সেল ইওর সাইড এখানে ক্লিক করলাম আমরা enable pixel enable conversion API এটা আপনাকে enable দিতে হবে আর আরেকটা অপশন আছে enable advanced matching অর্থাৎ কাস্টমারের ফোন নাম্বার নাম অন্যান্য অ্যাড্রেস এগুলো যেন আমরা ট্র্যাকিং করতে পারি এই জন্য আমরা দিব হচ্ছে enable advanced matching এখন এখানে দুইটা জিনিস আপনাকে দিতে হবে একটা হচ্ছে মেটা পিক্সেলের আইডি আর একটা হচ্ছে কনভার্সন এপিআই টোকেন আমরা এই দুইটাই হচ্ছে এই যে এখান থেকে পাবো দেখেন এই যে এখানে আসার পরে বলতে জেনারেট অ্যাক্সেস টোকেন একটা দেখে আসলাম ওকে এখানে আপনার ডাটা সেট সিলেক্ট করতে বলছে অবশ্যই ডাটা সেট অ্যাক্টিভ থাকতে হবে নাহলে কিন্তু এই অ্যাক্সেস টোকেনটা আপনাকে দিবে না। এই যে এটা আপনাকে দিছে এটাই দেখুন এই যে এপিআই কোড আর এই কোডটা আমরা কি করব এই এপিআই টোকেনের মধ্যে বসাই দেব আচ্ছা এবার আরেকটা কি রাখবেন পিক্সেলের একটা আইডি নাম্বার তো এটা কিন্তু তো আমরা এখান থেকে আমাদের দেখি নিচের দিকে কোনো ফিনিশ করে দিলাম এই যে দেখেন একটা আইডি নাম্বার আছে না এই যে এখানে ক্লিক করুন অথবা আরেকটা জায়গা থেকে কপি করতে পারবেন সেটা হচ্ছে আইডি নাম্বারটা এই যে ডাটা সেট আইডি এটার উপর ক্লিক করলে আইডিটা কপি হয়ে যাবে এইটা হচ্ছে আপনি কোথায় দিবেন পিক্সেলের মধ্যে বসাই দিবেন আর টেস্ট ইভেন্ট কোড এখানে একটা টেস্ট করার জন্য আমাদের কি লাগবে এটা কোড লাগবে আমরা যখন পিক্সেল ইনস্টল দিছি পিক্সেল ইনস্টল দেওয়ার পর হচ্ছে আমরা একটা চেক করছিলাম যে লিংক দিয়ে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর টেস্ট থাকে এই যে আমরা সার্ভার সাইটের জন্য যে কনভার্সন এপিআই দিলাম এইটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা এটার জন্য আমাদের একটা টেস্ট করতে হবে তার জন্য কি লাগবে টেস্ট ইভেন্ট কোড সো আমরা কোথায় যাব যাব হচ্ছে ওভারভিউ যাব যে আমাদের এখানে এখান থেকে একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে এখান থেকে অথবা আমরা যদি ডায়াগোনাল পারে অথবা আরেকটা কাজ করি আমরা সেটা হলো আমরা এখান থেকে আরেকবার ইভেন্ট ম্যানেজারে যাব ইভেন্ট ম্যানেজারে গিয়ে টেস্ট ইভেন্টে যাব টেস্ট ইভেন্টে গিয়ে এই যে উপরেরটা এই যে দেখেন আছে এখানে একটা কি কোড দিছে এই কোডটা কপি করে আমরা আমাদের এইখানে বসাবো এটা কিন্তু কিছুই না এটা কিন্তু টেস্ট করার জন্য এবং ওই টেস্টটা কিন্তু পার্মানেন্টলি থাকবে না এখন যেটা আছে আপনি যদি আবার ঘন্টা খানেক পরে আসেন তাহলে দেখবেন এই টেস্ট কিন্তু কাজ থাকবে না আচ্ছা এটা এর ডোমেইন ভেরিফিকেশন এটা লাগবে না এখানে আর যা কিছু আছে কোনোটাই লাগবে না আমরা সেভ চেঞ্জেস করে দেব সেভ চেঞ্জেস করে দিলাম সেভ চেঞ্জেস করে দেওয়ার পরে আমরা আরেকটা কাজ করব যে আমরা টেস্ট ইভেন্টের মধ্যে এই যে আমাদের পিক্সেলের যেটা এইটা দিয়ে আমি একটা ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে গিয়ে কিছু অ্যাক্টিভিটি করব ওয়েবসাইটের লিংকটা দেব টেস্ট ইভেন্ট এখন এখানে আসার পরে ধরেন আমি হচ্ছে কোন একটা প্রোডাক্টে ক্লিক করি এরপরে আমি কালার সিলেক্ট করি এখন আমি দেখব কি যে ডেটাটা আসছে কিনা আসতেছে দেখেন এই যে ডেটাটা আসতেছে কিন্তু এখন পর্যন্ত ডেটাটা কোন জায়গা থেকে আসছে যে রিসিভ ফর ব্রাউজার তাহলে আমাদের কি শুধু ব্রাউজার থেকে পাইলে হবে আমাদের কোথায় ইজি পাই গেছে ভিউ কন্টেন্ট এটা করে পাইলাম আমরা সার্ভার থেকে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা তো মাঝখানে কোনো সার্ভার টার্ভার কিছু সেটআপ করলাম না তাহলে এই সার্ভারের ডেটা আসলো কোথা থেকে আমরা এই যে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনটা ইউজ করলাম নাম হচ্ছে পিক্সেলিও সাইট এখানে আমরা কানেকশন করার সময় ওই যে এই দিলাম না অ্যাক্সেস এপিআই টোকেন দিলাম না এই যে কনভার্সন এপিআই তার মানে হলো এই যে মাঝখানে যে সার্ভারটা লাগবে এরা কিন্তু এই যে প্লাগইন যেটা আছে পিক্সেলিও সাইট এরাই আমাদের দিয়ে দিচ্ছে আমরা কি করলাম এই এপিআই টোকেন বসানোর মাধ্যমে তাদের সার্ভারের সাথে ফেসবুকের সার্ভারের একটা লাইন করে দিলাম ওকে তাহলে এই ধাপে আপনার কি হচ্ছে যে সার্ভারটা আপনি ফ্রি পাচ্ছেন বলেন তো যে এরা কি আপনাকে ফ্রিতে 100% অ্যাকুরেট ডাটা সবসময় দিবে তা দিবে না
এখানে কোনো কোম্পানি আপনাকে ফি দিচ্ছে না, এখানে 10,000 রিকোয়েস্ট পর্যন্ত ফি, তারপরে ফি। কারণ একটা সার্ভার, ধরুন আপনার ওয়েবসাইটে যদি লাখ লাখ ভিজিটর আসে, তাহলে কতগুলো রিকোয়েস্ট আছে, এত রিকোয়েস্ট হ্যান্ডেল করতে গেলে ও এর কি আর পোষাবে? তো না, তাইলে এখানে হ্যাঁ, এরা আপনাকে মানে এরকম কিন্তু কোথাও বলেনি যে কিছুদিন তোমাকে ফ্রি দিলাম তারপর আবার টাকা নিব, এরকম কিন্তু কিছুই বলেনি। বাট এরা আপনাকে ডেটা দিবে একটু ছেড়ে ছেড়ে। ধরেন মাঝে মাঝে 100 জন আসলে হয়তো 70 জন বা 50 জনের ডেটা দিবে, আর 50 জনের প্রসেস করে দিবে না। তাহলে আমাদের কি লাগবে, আমরা যদি কাজ করতে চাই আমাদের 100% ডেটা লাগবে। 100 জন যদি মানে যে অ্যাক্টিভিটি করবে 100 জন ইউজারদের ডেটাই লাগবে। এটা হলো শর্টকাট সলিউশন। যেমন ধরেন তাদের জন্য কেউ একজন নতুন একটা বিজনেস শুরু করছে, তার ওয়েবসাইটে আহামরি খুব বেশি ভিজিটর এখন আসতেছে না, তখন আপনি ইনিশিয়ালি এটা করতে পারেন। বাট টুডে অল্প মূল্য আপনাকে অবশ্যই অবশ্যই এই পেইড সিস্টেমে যেতে হবে। এইটা অনেকের ক্ষেত্রে একটু কষ্টকর, কারণ ফেসবুকে যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতেছি অ্যাডের একটা খরচ আছে, আবার আপনাকে অতিরিক্ত হিসেবে সার্ভারের খরচ দেওয়া লাগতেছে। শুরুতে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে আর কি, সেটা হচ্ছে ধরেন ডাটা আপনার সার্ভার থেকেও যাচ্ছে, ডাটা আপনার ব্রাউজার থেকেও যাচ্ছে, তাহলে ডুপ্লিকেট হচ্ছে না। একই জিনিস তো দুইবার যাচ্ছে, তাহলে ডুপ্লিকেট হচ্ছে। এখন আমি যদি কোনোটার উপর এখানে এক্সপান্ড করি, এখানে একটা জিনিস দেখবেন, এখানে একটা ইভেন্ট আইডি নাম্বার আছে, শেষে কত 429, এটা সার্ভার থেকে আসছে। নাম্বার যেটা ব্রাউজার থেকে আসছে, এটাও দেখেন কি আছে, ইভেন্টের আইডি নাম্বার সেম। ইভেন্ট মানে কি, আমরা জানি যে একজন ইউজার ওয়েবসাইটে গিয়ে যা কিছু করে প্রত্যেকটাই কোথাও ক্লিক করলে একটা ইভেন্ট, অ্যাড টু কার্ট করলে একটা ইভেন্ট, সার্চ করলে একটা ইভেন্ট, যা কিছু করুন ইচ এন্ড এভরিথিং একটা ইভেন্ট। এখন আমাদের দেখেন এইটার আইডি আর এইটার আইডি নিচের যেটা দুটো কি সেম। তাহলে আমাদের এবার কি করতে হবে, এই দুইটাকে এক জায়গায় মার্জ করে দিতে হবে, দিয়ে ফেসবুককে বলতে হবে কি যে এটাকে দুইটাকে একটা কাউন্ট করা। আপনি যদি এখন দেখেন যে ফরম্যাটে আছে, আমি যদি এই ফরম্যাটে রেখে দিই তাহলে কিন্তু আপনি ভুল করবেন। সেটা হচ্ছে পার্সেস হচ্ছে বাংলা বলতে হবে, আপনার পার্সেস হচ্ছে 100 প্রোডাক্ট, আপনার দেখাবে পার্সেস হচ্ছে 200 প্রোডাক্ট, কারণ কি ডাটা তো দুইবার কাউন্ট হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এই দুইটাকে এক জায়গায় করে একটা বানাইতে হবে, যেটাকে বলা হচ্ছে ডিডুপ্লিকেশন। ডিডুপ্লিকেশন মানে দুইটা ডুপ্লিকেট জিনিসকে একটা বানানো। এখন এখান থেকে আমরা একটু দেখবো যে যেটাতে আমরা পিক্সেল ইনস্টিগেশন করলাম, এটা আমাদেরকে ডিডুপ্লিকেশন করে সুযোগ দিচ্ছে কিনা। ঠিক আছে, এটারও তো ভার্সন আছে। এখন এখান থেকে আমাদের check reaction with automatic events, parameters for control the global parameter, external URL parameter from আচ্ছা, এটা ডিডুপ্লিকেশনটা পরে দেখতেছি, কোথাও যে আগের যে সেটিংস এগুলো চেঞ্জ করতে একটু খুঁজে দেখতে হবে, সময় লাগবে। আচ্ছা, আমি এটা পরে বলতেছি। এখন এবার আসেন আসল কথা। এই যে দেখেন যে আমরা কাজ করলাম মূলত ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। বলেন তো সারা পৃথিবীতে বা আপনার ভবিষ্যতে যত ক্লায়েন্ট হবে সবাই কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হবে? তা তো হবে না। কার ওয়ার্ডপ্রেস হবে? আমরা জানি কি ওয়ার্ডপ্রেস কে বলে সিএমএস, মানে একটা রেডিমেড সিস্টেম যেটা দিয়ে একটা ওয়েবসাইট বানানো যায়। কিন্তু ওয়ার্ডপ্রেস এর বাইরেও তো আরো হাজার হাজার সিএমএস আছে, তাই না? এখানে আমরা যদি বলি যে হচ্ছে আপনার সিএমএস লিস্ট, আপনারা দেখছেন যে ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, ড্রুপাল আছে, এরকম হাজার হাজার সিএমএস আছে। তাহলে আপনার যদি অন্য কোনো একটা সিএমএস এর ক্ষেত্রে কাজ করতে হয়, তখন আপনি কেমনে করবেন? আপনি তো শিখছেন কোথায় ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে, আপনি
এখানে গিয়ে যদি ওয়ার্ডপ্রেসের এই পিক্সেলিয়র সাইট প্লাগইন খুঁজেন তাহলে কি পাবেন? তবে সবচেয়ে বেশি কাজ হয় হচ্ছে দুইটা ওয়েবসাইট, একটা হলো ওয়ার্ডপ্রেসে আর একটা হচ্ছে শপিফাই। শপিফাই নাম শুনছেন? শপিফাই ওয়ার্ডপ্রেস যেমন 100% ফ্রি আর শপিফাই হলো 100% পেইড। মানে এখানে কোনো ফি নেই, তবে প্র্যাকটিস করার জন্য ফি দেয়, সেই ব্যবস্থা আছে এখানে। শপিফাই আসলে কি করছে, শপিফাইয়ের সুবিধাটা হলো এটাকে বলা হচ্ছে অল ইন ওয়ান প্ল্যাটফর্ম। ধরেন এখানে আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন, মার্কেটিং করার জন্য যা কিছু লাগে তা পাবেন, পেমেন্ট নেওয়ার জন্য যা কিছু আছে সেগুলো পাবেন, তারপরে হচ্ছে আপনার একটা বিজনেস চালানোর জন্য যা কিছু লাগে সব রেডিমেড এক জায়গায়, কিন্তু তার জন্য আপনাকে এখানে টাকা খরচ করতে হবে। এখানে দেখেন সর্বনিম্ন বেসিক প্যাকেজই আছে $19 পার মান্থ। এখানে আপ টু প্লাস লেভেলে আছে দেখেন $300 পার মান্থ। আমরা তো এত টাকা দিয়ে কিনে আপাতত ইনস্টল মানে ইউজ করতে পারবো না, বাট এটা ফ্রি ভার্সন আছে, এটা আমরা দেখাবো। তবে আপনারা সবচেয়ে বেশি কাজ পাবেন হলো শপিফাই, ওয়ার্ডপ্রেস, আরেকটা পাইতে পারেন সেটাকে বলা হচ্ছে উইক্স। এই উইক্স হলো ওয়ার্ডপ্রেস বা শপিফাই এর মতো, এটাও হচ্ছে আপনার হলো ওই শপিফাই এর মতো টাকা দিয়ে ওয়েবসাইট বানানো যায়। আর কয়েকটা জিনিস, তাহলে এক নাম্বার পাবেন ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, আরেকটা পাবেন কাস্টম মেড ওয়েবসাইট। কাস্টম মেড মানে বুঝেন, অর্থাৎ এরকম কোনো রেডিমেড সিস্টেম ছাড়াই যারা হ্যান্ড কোডিং করে ওয়েবসাইট বানাইছে, ডেভেলপারকে দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ওয়েবসাইট বানাইছে, এটাকে বলে কাস্টম মেড সাইট। তাহলে এই কাস্টম মেড সাইট, উইক সাইট, আর হলো আপনার হচ্ছে কাস্টম মেড সাইটের মধ্যে সবচেয়ে বেশি বানানো হয় হলো পিএইচপি। পিএইচপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে মূলত ওয়েবসাইট বানানো যায়। তো এই পিএইচপি এর আবার একটা ফ্রেমওয়ার্ক আছে, মানে পিএইচপি এর শর্টকাট একটা বিধি আছে, সেটাকে বলে লারাভেল। লারাভেল লারাভেলের সাইটগুলো, লারাভেল হলো পিএইচপি দিয়ে বানানো একটা রেডিমেড সিস্টেম। যেমন হলো আমরা যেটা ওয়ার্ডপ্রেস ইউজ করি, ওয়ার্ডপ্রেসও বানানো হলো পিএইচপি দিয়ে, পিএইচপি প্রোগ্রামিং দিয়ে ওয়ার্ডপ্রেস বানানো। এগুলোকে মানে পিএইচপি হোক, তারপরে জাভা হোক, জাভাস্ক্রিপ্ট হোক, কোনো এরকম যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট বানানো হয় তাহলে এগুলোকে বলা হচ্ছে কাস্টম মেড ওয়েবসাইট। তাহলে আপনার ক্ষেত্রে কাস্টম মেড ওয়েবসাইটের ক্ষেত্রে কিভাবে কাজ করবেন সেটা জানতে হবে, উইক্স এর ক্ষেত্রে, শপিফাই এর ক্ষেত্রে, আর ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে তো আমরা দেখলাম। এখন এই বাকি সবগুলোর সলিউশন আছে হচ্ছে একটা জিনিসের মধ্যে, সেটা হলো আমরা একটা ইউজ করব, সেটা আমরা যেই মানে একটা ইউনিভার্সাল সিস্টেম শিখব, যার মাধ্যমে আপনি যে কোনো সাইটেই কাজ করতে পারবেন, সেটা ওয়ার্ডপ্রেস এর হোক, শপিফাই এর হোক, কাস্টম মেড হোক, কোনো সমস্যা নেই। তাহলে এইটা করার জন্য আমাদের নতুন আরেকটা জিনিস শিখতে হবে, তার নাম হচ্ছে জিটিএম। নাম শুনছেন আপনারা? জিটিএম, জিটিএম এর মানে হলো গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার জিনিসটা কি? গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে, ধরেন আমরা কি করলাম, সবার প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা প্লাগইন ইনস্টল দিলাম, তার নাম হচ্ছে HFCM বা হেডার ফোল্ডার কোড ম্যানেজমেন্ট। এর মধ্যে আমরা কোডগুলো বসাই, ওকে, বসাই কি পিক্সেলটা কানেক্ট করলাম। তাহলে কোনো ক্লায়েন্টের যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। এখন কোনো ক্লায়েন্ট আপনাকে তো অ্যাক্সেস নাও দিতে পারে, তাই না? ধরেন তার ওয়েবসাইট অনেক ভ্যালুয়েবল, অনেক ইনফরমেশন আছে, সে আপনার সাথে ওইভাবে অ্যাক্সেস দেওয়ার জন্য কমফোর্ট ফিল করতেছে না, তাইলে আসলে কিভাবে কাজ করতে পারবে? আবার দেখেন আরেকটা জিনিস বলি, যে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রথমে এসে HFCM প্লাগইন দিয়ে পিক্সেলটা ইনস্টল করছেন। এখন একটা জিনিস চিন্তা করেন, ক্লায়েন্ট তো শুধু ফেসবুকে অ্যাড চালাবে এরকম না, সে তো চাইলে টিকটকে অ্যাড চালাতে পারে, সে তো চাইলে হচ্ছে গুগলে অ্যাড চালাতে পারে। যখন আপনি গুগলে অ্যাড চালাবেন তাহলে গুগলের যে ট্র্যাকিং কোড ওটা ওয়েবসাইটে বসাইতে হবে। আপনি যখন পিক্সেলের যে কাজ করবেন তাহলে পিক্সেলের কোডটা নিয়ে সেখানে বসাইতে হবে। আপনি যদি ইমেল মার্কেটিং করতে চান তাহলে সেই কোডটা নিয়ে এসেও তো এখানে বসাইতে হবে। তাহলে প্রত্যেকবারই কি আপনার ওয়েবসাইটে ঢুকে ঢুকে এরকম করে কোড বসানো লাগতেছে?
এটার একটা সলিউশন হচ্ছে গুগল নিয়ে আসছে, যেটার নাম হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার। অর্থাৎ এই ট্যাগ ম্যানেজার কাজ কি, যে ট্যাগ ম্যানেজারের সাথে আপনার ওয়েবসাইটকে প্রথমে কানেক্ট করে দিবেন। এরপরে আপনার ওয়েবসাইটে যত ট্র্যাকিং কোড বসাবে সবগুলো কোডই আপনার ওয়েবসাইটে আর যাইতে হবে না, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে বসাবে। এখন তাহলে দেখেন আমি যদি একটা ছবি দেখে আপনার ওয়েবসাইটের সাথে কি করবেন, এই যে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করবেন। এই যে গুগল ট্যাগ ম্যানেজারের আইকন, আপনার ওয়েবসাইটের সাথে যখন গুগল এর কানেকশন থাকবে, এরপরে আপনি যাবতীয় মানে যত আপনার ওয়েবসাইটকে ট্র্যাকিং করার জন্য কোড বসাবেন সব কোড, সেটা এটা গুগল অ্যানালিটিক্স এর কোড হতে পারে, গুগল অ্যাডস এর কোড, ফেসবুক এর কোড, আরো অন্যান্য যত প্ল্যাটফর্ম, সবগুলো প্ল্যাটফর্মের কোড বসাবেন ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারের সাথে কানেকশন থাকবে ওয়েবসাইট। তাহলে কি হয়, আপনি যদি কোনো ক্লায়েন্টকে শুধুমাত্র এই ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটে একবার লিংক করে দিতে পারেন, ভবিষ্যতে আর কোনোদিনই আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকতে হবে না। এই কাজটাই আমরা আজকে চয়ন করব, যে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটে কিভাবে একটা লিংক করা যায়। এটা খুবই সহজ পদ্ধতি। তো আমরা এর জন্য আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট আছে এখান থেকে আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি জিমেইল লিখে সার্চ করি, এবং আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন হচ্ছে জিটিএম এর অ্যাক্সেস নিতে হবে। আমরা যাব tagmanager.google.com বা গুগলে জিটিএম লিখে সার্চ করলে হবে। তো এখানে প্রথমে আসলে এটা মানে ফ্রেশ একটা অ্যাকাউন্টে এরকম হবে। তো প্রথমে আপনাকে কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনি অ্যাকাউন্টের নাম দেন, ধরেন আমরা দিলাম হচ্ছে এটা হচ্ছে আপনার হলো 100 অ্যাকাউন্ট। আপনি কোন দেশে, আমরা যেহেতু বাংলাদেশে, বাংলাদেশ দিলাম এখানে। এখানে একটা অপশন আছে যে আপনার তো এটার মাধ্যমে ডাটা ট্র্যাকিং করবেন, তাহলে আপনার কিছু ডাটা আবার গুগলের সাথে শেয়ার করবেন কিনা, আপনি যদি শেয়ার করতে চান করতে পারেন, নাহলে না। এরপরে আপনাকে কন্টেইনার সেটআপ দিতে হবে। তাইলে ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট হয় হলো দুইটা, একটা হচ্ছে আপনার ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট, আর একটা কি বলে কন্টেইনার অ্যাকাউন্ট। কন্টেইনার মানে কি, আমরা জানি কন্টেইনার মানে কি পাত্র। এখন দেখেন মানে পাত্র বলতে যেখানে আপনার ডেটা গুলো জমা থাকবে বা যেখান থেকে আপনি ডেটা গুলো নিবেন। যেমন আমরা কোন কোন জায়গা থেকে ডেটা কালেক্ট করতে পারি, ওয়েবসাইট, iOS অ্যাপ মানে অ্যান্ড্রয়েড, অ্যাপলের যে অ্যাপল অ্যান্ড্রয়েড এর থেকে, এটা আমাদের এখন আর লাগে না। আরেকটা হচ্ছে এই যে আমরা যখন ওই যে সার্ভার সাইড ট্র্যাকিং করবো তখন এটা লাগবে। তো আমরা এখানে দিলাম হচ্ছে আমাদের যে ব্যাচ অনুযায়ী নাম্বার দিয়ে রাখি, তাহলে সুবিধা হবে যে এটা হচ্ছে কন্টেইনার। আমরা কিসের জন্য কোন প্ল্যাটফর্ম থেকে ডাটা কালেক্ট করব, টার্মস কন্ডিশন না পড়াই বুক করলাম যে হ্যাঁ সব পড়ছি এবং সব মেনে নিলাম। হ্যাঁ এটা তো পড়া তো সম্ভব না, কিন্তু ওখানে তো লেখা থাকে যে আপনি সব পড়ছেন এবং সব মেনে নিলেন। এখন আমরা এখানে এসে এই গুগল ট্যাগ ম্যানেজার আমাদের দুইটা কোড, এটাকে বলা হচ্ছে হেডার কোড আর এটাকে বলে বডি। এই কোডগুলো কপি করে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে লিংক করে দিতে হবে। তো চলেন আমরা হচ্ছে এখান থেকে এই কোডটা কপি করলাম, আমাদের যে ওয়েবসাইট আছে এখানে যাব। আপাতত হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আমরা কি করব, এই এসএসসিএম ওয়ার্ডপ্রেস হলে এটা দিয়ে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে না করা থাকে, তাহলে প্রথমবার আপনি কি করবেন, যে কোনো একটা ডেভেলপারের হেল্প নিতে পারেন, যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জানেন। তাদেরকে বলবেন যে এই কোডটা ওয়েবসাইটের হেডারে বসায় দাও, আর এই কোডটা ওয়েবসাইটের বডিতে বসায় দাও। আর আপনার অভিজ্ঞতার কোনো কাজ নেই। আমরা এখান থেকে গিয়েই আমরা একটা কাজ করি, admin নিলাম, admin দিয়ে হচ্ছে এখান থেকে দিলাম, এটাকে বলা হচ্ছে GTM, গুগল ট্যাগ ম্যানেজার। এটা অবশ্যই জাভাস্ক্রিপ্ট,
আর সাইড ডিসপ্লে আর এই যে লোকেশন লোকেশন দিতে হবে তো ভাই হেডার ওটা হেডারে বসাইতে বলছে তাহলে আমরা কোডটা দিয়ে দিলাম দিয়ে আমরা এখান থেকে সেভ দিলাম যদিও এটা ছাড়াও করা যাবে এই আরেকটা প্লাগইন আছে যেখানে হলো যে আমরা যে কোডটা বসাইলাম এই কোডের মধ্যে একটা আইডি নাম্বার আছে আইডি নাম্বার আছে জিপিএম হাইফেন আইডি নাম্বারও বসাই দিলে হয় আর এটা হলো অপশনাল আপনি চাইলে বসাইতে পারেন না চাইলে না আমরা এটা বসাইলাম বসাই আপনি যদি টেস্ট করতে চান তাহলে এই লিংকটা নিতে পারেন নাও পরে এখানে গিয়ে যে টেস্টের ওয়েবসাইট এখানে আপনি দিয়ে দিতে পারেন দিয়ে টেস্ট বাটনে ক্লিক করতে পারেন একটু ওয়েট করতে হবে জায়গাটা ক্লিক করার জন্য আচ্ছা এখানে বলছে যে গুগল ট্যাগ ম্যানেজার ডিটেক্ট was not detect বলছে তার মানে কি পাইনি এখন আরেকবার দেন সামনে না এটা মাঝে মাঝে একটু সময় লাগতে পারে আমরা নিয়ম সাইডওয়ে হেডার জাভাস্ক্রিপ্ট একটু সময় লাগবে মাঝে মাঝে একটু সময় নেবে আচ্ছা হোক আসতে সময় লাগবে কোনো প্রবলেম নাই পরে দেখতেছি ওকে তাহলে আমাদের হচ্ছে এখন কি হয়ে গেল আপনার এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের একটা লিংক হয়ে গেল এখন কথার কথা আমার হচ্ছে পিক্সেল সেটআপ করা লাগবে প্রথমে আজকে পিক্সেলটা দেখুন নেক্সট দিন হচ্ছে আমরা সার্ভারটা দেখব আমরা এখানে এসে যেহেতু আমাদের ধরলো পিক্সেল সেটআপ করা লাগবে তাহলে আমরা কিভাবে করব এখানে এই ট্যাগ ম্যানেজারের তিন চারটা জিনিস আছে একটাকে বলে ট্যাগ ফিগার ভেরিয়েবল ফোল্ডার টেমপ্লেট তার মধ্যে আমরা একটা জিনিস আজকে দেখব ট্যাগ ট্যাগ মানে কি একজনের সাথে আরেকজনের লিংক করার জন্য যে প্রসেস সেটাকে বলে ট্যাগ দেখেন আমরা এখন কি করতে চাই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিক্সেলকে কানেক্ট করতে চাই তাহলে আমাদের সিলেক্ট করতে হবে হচ্ছে ট্যাগ ট্যাগ দেওয়ার পর আমাদের দেখেন কোনো ট্যাগ নাই তাহলে আমরা এখান থেকে নিয়ে একটা ট্যাগ দিই তো এখান থেকে আমরা দিলাম টু ডিএক্টি এক্স এরপর আপনি ট্যাগ কনফিগারেশনে ক্লিক করবেন এখান থেকে রেডিমেড অনেকগুলো টেমপ্লেট বানানো আছে আমরা যাব এখানে ফেসবুকটা পাওয়া যাবে এখানে ক্লিক করে সার্চ দিতে হবে ফেসবুক এখানে কি আপনি সার্চ দেন এখানে হচ্ছে ফেসবুক এই যে ফেসবুক পিক্সেল আবার অনেকগুলো আছে যেগুলো পিক্সেল আর একসাথে করা যায় তো আমরা আপাতত পিক্সেলটাই দিচ্ছি পিক্সেল দিয়ে আপনি অ্যাড টু ওয়ার্ক স্পেস দিবেন অ্যাড টু ওয়ার্ক স্পেস বলতে আপনার সিস্টেমের মধ্যে এটা চলে আসবে এখন এখানে দিতে বলছি পিক্সেলের আইডি নাম্বার ওই যে আমরা দেখে আসলাম পিক্সেলের আইডি কই পাওয়া যায় এই যে এখান থেকে আমরা ওরা মনে হয় কেটে দিছে না আচ্ছা কেটে দিলে একটা কাজ করি এখান থেকে আমার কাছে মনে আছে এই যে এটা ছিল পিক্সেলের আইডি পিক্সেলের আইডিটা বসিয়ে দিলেন এরপরে এখান থেকে যা আছে সবই একই থাকবে এরপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ফিগার ফিগার চিনেন এই যে বন্দুকের ফিগার যেটা টান দিলে কি হয় গুলি বের হয়ে যায় তাই এটা তো ট্যাগ মানে এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ফেসবুকের পিক্সেলের একটা লাইন হয়ে যাচ্ছে তাহলে এই যে ফেসবুকের পিক্সেলের সাথে এটা কানেক্ট হয়ে গেল বাট এটা কাজ করবে কখন বা কোথায় কোথায় কাজ করবে কখন কাজ করবে এইটাকেই মূলত বলা হয় হচ্ছে আমাদের ফিগার আমরা যদি এখানে ফিগারে যাই ফিগারে গিয়ে আমরা বলে দিব অল মানে আমাদের ওয়েবসাইটে যত পেজ আছে সব পেজে কেউ যখন একজন ইউজার ঢোকে অর্থাৎ অল পেজ দিলে কি আপনার ওয়েবসাইটে যে কোনো পেজে ঢুকলেই সাথে সাথে কি ফিগারটা রান হয়ে যাবে অর্থাৎ একজন ইউজার যখন আপনার একটা ওয়েবসাইটে আসবে ওই পেজটাতে ওই ঘটনাটা ফায়ার হবে
ফায়ার হলে ওই ডাটাটা কোথায় চলে যাবে? প্রথমে যাবে পিক্সেলের কাছ থেকে ট্যাগ ম্যানেজার, আর ট্যাগ ম্যানেজারের কাছ থেকে ওয়েবসাইট। এখান থেকে ওটা দিয়ে দিলাম, অল দিয়ে দিলাম, দিয়ে আমরা এটা। আচ্ছা, আপনি যখন কোনো কিছু এই ট্যাগ ম্যানেজারে তৈরি করে সেভ দিবেন, তখন এটা জাস্ট আপনি দেখতে পারবেন, কিন্তু এই জিনিসটা তো রান হওয়া লাগবে। রান হওয়া লাগবে। যদি এই জিনিসটাকে আপনি রান করতে চান, তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে সাবমিট। তাহলে আপনি এখানে সাবমিটে যাবেন, সাবমিটে পাবলিশ করে দেবেন। অর্থাৎ কোন সিস্টেমটাকে আপনি যতক্ষণ পর্যন্ত না পাবলিশ করবেন, ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে না। ঠিক আছে? আমরা এটা পাবলিশ করে দিয়েছি, এখন আমাদের এটা কাজ করবে। এখন আমরা যদি ওয়ার্ক স্পেসে আবার একটু যাই, আমাদের ট্যাগ ইনস্টলেশন শেষ। এখন দেখেন আমাদের কি হলো, যে আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ফেসবুকের পিক্সেলটাকে কানেক্ট করব। এখন আগামী ভিডিওতে আমরা আরেকটা জিনিস দেখব, যে হচ্ছে আরেকটা জিনিস দেখতে হবে এই ট্যাগ ম্যানেজারের সাথে আমরা কিভাবে ওই সার্ভার সাইড ট্র্যাকিং কানেক্ট করতে হবে। আগে হচ্ছে আপনারা এইটুকু আগে করেন, কারণ এখানে টেকনিক্যাল বিষয় তো অনেক কিছু আছে, এগুলো হচ্ছে এই পর্যন্ত আগে করেন। ট্যাগ কয়েকটা জিনিস এখন আপনারা ফেসবুক অ্যাপে ভালো করতে গেলে আমাদের ট্যাগ ম্যানেজার জানতে হবে, এরপরে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে জিএ4। নাম শুনছেন? জিএ4 মানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স হচ্ছে গুগলের আরেকটা ফ্রি টুলস। গুগল অ্যানালিটিক্স, এই গুগল অ্যানালিটিক্স এর কাজ কি? গুগল অ্যানালিটিক্স কাজ হচ্ছে ইউজারদেরকে ট্র্যাকিং। আমরা এটা দেখবো, আমরা হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজারদেরকে কোন ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কোনো কিছুকে ট্র্যাকিং করে সেই ডাটাটা আবার পাঠিয়ে দিব কার কাছে? গুগল অ্যানালিটিক্স। যেমন আমি যদি একটা ডেমো দেখাই আপনার, গুগল আমাদের দেখার জন্য কিছু অ্যাকাউন্ট দেয় ফ্রিতে, ওদের নিজস্ব ইয়ে আছে, দেখাচ্ছি। মানে গুগল অ্যানালিটিক্স কোড থেকে আপনি কি কি দেখতে পারবেন, তো ওভারভিউ দেখাই দিই। তা আপনারা পাশে এটা হলো একটা ওয়েবসাইটের রিয়েল টাইম ডাটা। এখান থেকে দেখতে পারবেন যে একদম রিয়েল টাইমে আপনার ওয়েবসাইট এখন কয়জন ব্রাউজ করতেছে, অ্যাক্টিভ ইউজার কতজন ছিল, সেশন। সেশন বলতে কেউ যখন আপনার ওয়েবসাইটে আসে তখন একটা সেশন শুরু হয়। তাহলে 13,000 মানুষ আপনার ওয়েবসাইটে এসে 18,000 সেশন ক্রিয়েট করছে। এরপরে এখান থেকে আপনি যদি রিয়েল টাইম ক্লিক করেন, তাহলে একটা গ্লোবাল ম্যাপে দেখতে পারবেন এই যে কোন দেশ থেকে ভিজিট করতেছে, জাপান, তারপরে ইউনাইটেড স্টেটস, পাকিস্তান, ইন্ডিয়া, কোন দেশ থেকে কতজন ভিজিট করতেছে। আপনি যদি আরো বড় ক্লিক করেন বা জুম করেন, তাহলে এখান থেকে আপনি আরো ডিটেইলস দেখতে পারবেন। যে যারা ভিজিট করতেছে তারা কোন মাধ্যমে আসছে আপনার ওয়েবসাইটে, ডিরেক্ট আসছে 3 জন, আর গুগল থেকে আসছে 2 জন। ডিরেক্ট বলতে ওয়েবসাইটের নাম টাইপ করে যারা ওয়েবসাইটে ঢোকে তারা কি বলে গুগল থেকে কয়জন আসছে। তারপরে আমরা যদি পজিশন থেকে দেখি, আপনার ওয়েবসাইট ডিরেক্ট কতজন আসছে, গুগল অর্গানিক সার্চ দিয়ে কতজন আসছে, পেইড অ্যাড থেকে কতজন আসছে, পোস্ট নেটওয়ার্ক থেকে কতজন আসছে, রেফারেল থেকে, রেফারেল বলতে কোন সোশ্যাল সাইট থেকে কতজন আসছে, ইমেইলের মাধ্যমে কতজন আসছে, আনসাইন যাদেরকে আসলে ট্র্যাকিং করা যায়নি তারা কতজন আসছে। এরকম ধরেন একজন ইউজারের নারী নক্ষত্র আপনাকে দিয়ে দিবে। এটার উপর ভিত্তি করে মূলত আমাদের বিজনেসের ডিসিশন নিতে হয়, যে আমরা কোন দিকে কি করতে হবে। এবং ডিরেক্ট যারা আসে তাদের টোটাল ইউজার কত, এর মধ্যে নতুন ইউজার কত, রিটার্নিং ইউজার অর্থাৎ আগে একবার ভিজিট করছে পরে আর একবার আসছে এরকম কত, অফলাইন ইউজার কত, নানান ডেটা আছে। বাট এগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ, অ্যানালিটিক্স আমাদের দেখতে হবে। এগুলো আমি দেখবো, আমি সমস্যা নাই। আর এগুলো সবগুলোর ক্ষেত্রেই লাগবে, আপনি ইমেল মার্কেটিং বলেন, এসইও বলেন, সব ক্ষেত্রেই গুগল অ্যানালিটিক্স আপনার লাগবে। কারণ আপনার যখন একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের ডাটাও আপনি ট্র্যাক করবেন, আপনি যখন গুগল অ্যাড চালাবেন তখন আপনি ডেটা ট্র্যাক করবেন, এগুলো লাগবে। তবে এগুলো আমাদের জটিল কিছু না, একটু সময় দিলেই হয়ে যাবে।